জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের। সংবাদ সম্মেলনে অভ্যুত্থানের নেতারা বাতিল না করে প্রশ্নবিদ্ধ অংশ সংস্কারের পরামর্শ বিএনপির। সচিবালয়ে আগুনের প্রাথমিক তদন্ত প্রতিবেদন পেশ। আজ কিছু আলামত পাঠানো হতে পারে বিদেশে। অস্থায়ী পাস নিয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তন হলেও স্বস্তি আসেনি নিত্যপণ্যে। বছর জুড়ে সিন্ডিকেটের গেড়াকলে আটকা বাজার। বাড়তি দামের উত্তাপে হাত পুড়ছে ভোক্তার। এবং অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। শতবর্ষে পাড়ি জমালেন পরপারে। বাইডেন, ট্রাম্প সহ মার্কিন রাজনীতিবিদদের শোক। ভোরের সময়ের সঙ্গে আছি আমি মনির হোসেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মধ্য দিয়ে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের এবং প্রতিফলন ঘটবে গণ অভ্যুত্থানকে ঘিরে আকাঙ্ক্ষার। রোববার সকালে রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। বলেন, ৩১ ডিসেম্বর বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সব দল মতের মানুষের অংশগ্রহণে পাঠ করা হবে ঘোষণাপত্রটি, যা নতুন বাংলাদেশ বিনির্মাণে দিক নির্দেশনা হয়ে থাকবে। রবিবার জরুরি সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ঘোষণাপত্রের মাধ্যমে ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ২,০০০ ঊর্ধ্ব শহীদ এবং ২০,০০০ ঊর্ধ্ব আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা এই অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। এই যে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে, এটির একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত। সেই জায়গা থেকে আমরা আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ বেলা ৩ ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে ৩১ ডিসেম্বর ২০২৪ সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা ৩১ ডিসেম্বর। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিলম্বে হলেও বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। নতুন যারা দেশ পরিচালনায় আসবে তাদের একটি দিক নির্দেশক হিসেবে থাকবে এই ঘোষণাপত্র। এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে, যেই দলিল আমাদের নতুন করে যে শব্দগুলো সেই শব্দগুলোকে ধারণ করবে, যেই দলিল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে, নতুন যে সিস্টেমগুলো আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে। ইতিমধ্যে ঘোষণাপত্রের খসড়া সব রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে। শহীদ পরিবারের সদস্য সহ সব দল ও গণঅভ্যুত্থানের পক্ষের সব শ্রেণী পেশার মানুষের সামনে ঘোষণাপত্র প্রকাশ করা হবে। যারা এই জুলাই অভ্যুত্থানকে ধারণ করেছে, জুলাই অভ্যুত্থানকে ধারণ করা প্রতিটি ব্যবসায়ী আসবে, প্রতিটি আমলা আসবে, প্রতিটি উপদেষ্টা আসবে। এই গণঅভ্যুত্থানের জুলাই বিপ্লবকে যারাই ধারণ করে তারাই সেদিন সেই সংস্কৃতি কর্মীরা থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ২৪-এর গণঅভ্যুত্থানকে ধারণ করেছে, ২৪-এর গণঅভ্যুত্থানের রাস্তায় নেমেছে, তারা এই প্রক্টরেশনের অংশীদার হবে। সকলেই সেদিন শহীদ মিনারে এসে মিলিত হবে। ঘোষণাপত্রের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হবে সবাই, প্রত্যাশা গণ অভ্যুত্থানকারী নেতাদের। সাদিকুর রহমান, সময় সংবাদ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। বলেন, বিপ্লবের ঘোষণাপত্র অভ্যুত্থানকারীদের নিজস্ব ব্যাপার। যারা এই ঘোষণাটা দিবেন ওনারাই ভালো বলতে পারবেন আসলে ওনারা কি ঘোষণা দিবেন এ বিষয়ে সরকার আসলে তেমন অবগত নয়। যতক্ষণ পর্যন্ত এই ঘোষণাটা না হবে ততক্ষণ পর্যন্ত বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না, আর এবং যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টা স্পষ্ট না ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে স্পষ্ট কোনো কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয়। জুলাই বিপ্লব কারো একার কৃতিত্ব নয় মন্তব্য করে ২৪-এর গণ অভ্যুত্থানকে ব্র্যান্ডিং না করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ৭২-এর সংবিধান বাতিলের ঘোষণা নিয়ে যে বিতর্ক উঠেছে তা সমাধানে প্রশ্নবিদ্ধ অংশ সংশোধন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
দলের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা আসে প্রায় সব মহল থেকেই। নানা মতপার্থক্যের মধ্যে সংবিধান সংস্কারের কথাও আসে জোরে সোরে। ৭২-এর সংবিধান নিয়েও আলোচনা হয় রাজনৈতিক দল ও জুলাই বিপ্লবের অংশীজনদের মাঝেও। গণ অভ্যুত্থানের ৫ মাস পর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যখন বলছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে বিলুপ্ত হবে ৭২-এর সংবিধান, এমন বক্তব্যকে ভালোভাবে দেখছেন না বিএনপির শীর্ষ নেতারা। তারা বলছেন প্রশ্নবিদ্ধ অংশ ফেলে দিয়ে সংশোধন করা যেতে পারে সংবিধান। সংবিধান একটি রাজকথা নয়, ছুঁড়ে ফেলে দিলাম। ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য। এই সংবিধানকে যারা মিসইউজ করেছে, যারা অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আরও বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান কারো একার কৃতিত্ব নয়। দাবি করেন আওয়ামী লীগ সরকারের পতনে রাজনৈতিক দলগুলোরও অবদান আছে। ২৪-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন না। আমাদের বিএনপির রাজনৈতিক কর্মী ৪৬২ জন মারা গেছে এর মধ্যে। এককভাবে কেউ কারো দাবি করা ঠিক না। এতে কিন্তু জনমনে বিভেদ সৃষ্টি হবে। একই দিন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, অভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক দখল ও বিভিন্ন লুটপাটে কারা জড়িত তা জানে দেশের মানুষ। ৫ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। এদিকে চট্টগ্রামে ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করে ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে। ৩১ দফার সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। এই ব্যাপারে কারো মনে সন্দেহ থাকার কিছু নেই। বাংলাদেশের মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের মানুষের তাদের আকাঙ্ক্ষা অনেক বেশি। যারা সেটা অনুধাবন করতে পারবে না, ধারণ করতে পারবে না এবং অ্যাকর্ডিংলি কাজ করতে পারবে না, তাদের জন্য আগামীর বাংলাদেশ কঠিন হয়ে যাবে। প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন বলেও আশা প্রকাশ করেন বিএনপি নেতারা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ইসলামী ব্যাংক দখল করেনি জামাত ইসলামী। ৫ আগস্টের পর নতুন ডাকাতরা ব্যাংক দখল করতে গিয়েছিল বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার রাতে নীলফামারীর সৈয়দপুরে পথসভায় যোগ দিয়ে তিনি কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার লুটপাট চালিয়ে অর্থনৈতিক খাতে বড় ক্ষতি করেছে। পথসভায় উপস্থিত ছিলেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জেলা জামাত ইসলামীর আমির মাওলানা আব্দুস সাত্তার সহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বিগত সরকারের উস্কানিতে ষড়যন্ত্রে ডাকাত পড়ে ব্যাংকটা ডাকাতি করে নিয়ে গেল, ছিনতাই করে নিয়ে গেল। আমরা হাহাকার করলাম, চিৎকার দিলাম। এখন ৫ তারিখের পরিবর্তনের পরে একদর অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেল। বোঝা গেল যে এরা ডাকাতের বেশে নতুন ডাকাত আবার সেখানে গেছে ব্যাংক ডাকাতি করতে। তারা গুলি ছুড়ল, কয়েকজন লোক আহত হলো। শেষ পর্যন্ত ব্যাংকের সৎ এবং ব্যাংক প্রেমিক দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিদের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভারত নিজেদের স্বার্থ হাসিলে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করেছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার দুপুরে জামালপুরের ইসলামপুরে এক সম্মেলনে তিনি কথা বলেন। সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশের বিজয় দিবসকে নরেন্দ্র মোদী ইন্ডিয়ার বিজয় দিবস উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেয়াতে স্পষ্ট বোঝা যায় শেখ হাসিনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। সম্মেলনে কেন্দ্রীয় প্রচার সম্পাদক সেক্রেটারি ডক্টর মোহাম্মদ সামিউল হক ফারুকী, জেলা জামাতের আমির আব্দুস সাত্তার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ওরা আমার দেশের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছিল, ওদের স্বার্থে। বাংলাদেশের 16 ডিসেম্বরের বিজয়, এটা বাংলাদেশের মুক্তিকামী স্বাধীনতাকামী মানুষের বিজয় হয়েছে সেদিন। অথচ মোদী 16 ডিসেম্বরকে এসে ইংরেজিতে যে স্টেটমেন্টটা দিয়েছে, টুইটার করেছে,
সে এটাকে বাংলাদেশের বিজয় বলেনি। দিস ইজ ইন্ডিয়াস ভিক্টরি, এটা হচ্ছে ইন্ডিয়ার বিজয়। সে বুঝাতে চেয়েছে এই যুদ্ধ মুক্তিযুদ্ধ নয়, এই যুদ্ধ হচ্ছে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধে ভারত জিতেছে। তারা এই দেশকে ভালোবেসে সাহায্য করেনি। তাই যদি হতো, স্বাধীনতার অব্যবহিত পরপর বাংলাদেশের শিল্প কল কারখানা থেকে মেশিনারি, যন্ত্রাংশ, সম্পদ সব ভারতীয় সৈন্যরা লুটপাট করে ইন্ডিয়ায় তারা নিয়ে যাচ্ছিল। পরবর্তী সময়ে সুশীলতার কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত এক সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, 47, 71 ও 90-এর মতো 24-এ এসে আশাহত হতে চায় না। 24 পরবর্তী রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের পালসকে গুরুত্ব দিতে হবে। এছাড়াও সভায় বাংলাদেশ নিয়ে ভারতের সাম্প্রদায়িক অপপ্রচারের সমালোচনাও করেন রাওয়া চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হক। থেকে অস্থায়ী পাশে সচিবালয়ে প্রবেশ করা যাবে। কারো অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে এমনটি ভাবার অবকাশ নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, ক্রাইম সিন রক্ষায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগুনের ঘটনায় সোমবারই প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। এছাড়াও কিছু আলামত পরীক্ষার জন্য পাঠানো হবে বিদেশে। রাতে এক আদেশে তথ্য অধিদপ্তরের ইস্যু করা সাংবাদিকদের সব অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে গত বৃহস্পতিবারের মতো সপ্তাহের প্রথম দিন রোববারও গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহের কাজে সচিবালয়ে প্রবেশ করতে না পেরে অপেক্ষা করেন বাইরে। পরে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন। আলোচনায় উঠে আসে অস্থায়ী প্রবেশ পাস নিয়ে সংবাদ সংগ্রহ করার বিষয়টি। এরপরেই তথ্য উপদেষ্টা নিশ্চিত করেন, অস্থায়ী প্রবেশ পাস নিয়ে সোমবার থেকেই সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। এদিন বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে জানানো হয়, 240 জনকে দেওয়া হবে অস্থায়ী পাস। যার অ্যাক্রিডিটেশন কার্ড আছে তার কার্ডই বিদ্যমান আছে, কোনো কার্ড বাতিল করা হয়নি। যতক্ষণ পর্যন্ত না নতুন কার্ড ইস্যু করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কার্ডগুলোর ভ্যালিডিটি থাকবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা রিভিউ করে যারা প্রকৃত সাংবাদিক শুধুমাত্র তাদের কাছে এই কার্ডটা থাকবে, যাতে তারা সাংবাদিকতা করতে পারে। উপপ্রেস সচিব আরও জানান, সোমবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। তদন্ত কমিটিটা করা হয়েছে, তাদেরকে প্রাথমিক প্রতিবেদন দেওয়ার জন্য 3 দিন সময় দেওয়া হয়েছে। তারা 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদনটা দিবেন এবং এরপরে তারা মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট আরও অন্যান্য কর্তৃপক্ষ আছে তাদের সাথে মিলে আসলে একটা জিনিস তারা ঠিক করবেন যে তদন্তটা আসলে সম্পন্ন করতে আসলে কতদিন সময় লাগবে। গত 3 দিনের মতো রোববারও আগুনে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়। গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তন হলেও স্বস্তি আসেনি নিত্যপণ্যের বাজারে। পরিবর্তনের আগে বা পরে বাড়তি দামের উত্তাপে হাত পুড়েছে ক্রেতাদের। দাম কমানোর উদ্যোগ হিসেবে শুল্ক কমালেও আগের মতোই সিন্ডিকেটের হাতে বন্দি বাজার। এদিকে জীবনযাত্রার ব্যয় বাড়লেও বাড়েনি মজুরি, তাই ভোক্তার কষ্ট বছর জুড়ে। ফরাদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন 2024 বছর জুড়েই নিত্যপণ্যের বাজারে দামের উত্তাপে পড়েছে সাধারণ মানুষ। মূল্যস্ফীতির চাপে শুরু হয় চলতি বছরের পথচলা। বিবিএসের হিসাব, প্রথম প্রান্তিকের 3 মাসই সার্বিক মূল্যস্ফীতি ছিল 10% কাছাকাছি। খাদ্য মূল্যস্ফীতি ছিল আরও চড়া। জানুয়ারিতে জাতীয় নির্বাচনের পর বেড়ে যায় চাল, আলু, আটা, ডিমের মতো নিত্যপণ্যের দাম। রমজানকে সামনে রেখে সেঞ্চুরি হাঁকায় পেঁয়াজ। নতুন মন্ত্রিসভা দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো চাল, চিনি, ভোজ্য তেল ও খেজুর আমদানিতে কমানো হয় শুল্ক। বছরের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল, মে, জুন এই 3 মাসে আরও বাড়তে থাকে নিত্যপণ্যের দাম। ঊর্ধ্বমুখী চালের বাজারে শৃঙ্খলা ফেরাতে মিলগেট থেকে বস্তায় মূল্য ও অন্যান্য বিষয় উল্লেখ করে চাল সরবরাহের সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগ নেয় খাদ্য মন্ত্রণালয়। যদিও বছর শেষ হলেও এখনও কার্যকর হতে দেখা যায়নি বাজারে।
জুলাই আগস্টে অস্থির হয়ে ওঠে পুরো বাজার ব্যবস্থাপনা। 13 বছরের রেকর্ড ভেঙে জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ছাড়িয়ে যায় 14%। আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নিত্যপণ্যের বাজারে তদারকি চালায় বৈষম্য বিরোধী ছাত্ররা। যদিও সে সময় বন্যার প্রভাবকে সামনে এনে ডিম মুরগির দাম বাড়ান ব্যবসায়ীরা। সেপ্টেম্বরে বিলাসী ও বাংলাদেশে উৎপাদিত ছাড়া সব ধরনের পণ্য আমদানিতে এলসি বা ঋণপত্র খোলার শর্ত শিথিল করে বাংলাদেশ ব্যাংক। বছরের শেষ দিকে সংকটে পড়ে ভোজ্য তেলের বাজার। পরে 2 দফায় 10% শুল্ক কমায় সরকার। পরে অবশ্য লিটারে 8 টাকা বাড়ানো হয় বোতলজাত সয়াবিন তেলের দাম। বছর জুড়ে যেভাবে বেড়েছে জীবনযাত্রার ব্যয়, সেভাবে বাড়েনি মজুরি। বাজারে গিয়ে তাই আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেয়েছে নিম্নবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ৩৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠতে বাকি আর মাত্র একদিন। পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে সাজসজ্জার শেষ আঁচড়। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের সম্মানে যুক্ত হচ্ছে নতুনত্ব। তৈরি হচ্ছে আবু সাইদ ও মীর মুগ্ধ কর্নার। থাকছে অনলাইনে স্টল, প্যাভিলিয়ন বরাদ্দ কিংবা টিকিট কাটার সুবিধাও। তারুণ্যের চেতনাকে প্রাধান্য দিয়ে সাজানো এবারের আসর হবে আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ, এমন প্রত্যাশা আয়োজক সংস্থা ইপিবির। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। হাতুড়ি পেরেকের ঠক ঠক শব্দ, কেউ ছুটছে কাঠ আর বোর্ড নিয়ে, কেউ বা দিচ্ছেন রং তুলির আঁচড়, শেষ মুহূর্তের ঝালাই। সব মিলে পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। দুদিন বাদেই পর্দা উঠবে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। গত বছর নির্বাচনের কারণে 20 দিন পিছিয়ে শুরু হওয়ায় প্রস্তুতি কিংবা ব্যবসায় যে ভাটা পড়েছিল, এবছর তা কাটাতে প্রস্তুতি নিচ্ছে মেলায় অংশ নিতে যাওয়া প্রতিষ্ঠানগুলো। আমাদের প্যাভিলিয়নে হচ্ছে বাণিজ্য মেলার মধ্যে সবচেয়ে বড় প্যাভিলিয়ন। স্ট্রাকচারের কাজ ডান, এখন ভিতরে যে ইনক্লুডিং কাজগুলো হচ্ছে, কালকের ভিতরে কাজ শেষ হবে। ডেকোরেশনের কাজটাও আমাদের পরশুদিন শেষ হয়ে যাবে। দেশি বিদেশি মিলে স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা থাকছে 362টি। বাংলাদেশ বাদে 7টি ভিন্ন দেশের মোট 11টি প্রতিষ্ঠান অংশ নেবে এবারের আসরে। 2025-এর বাণিজ্য মেলায় যুক্ত হচ্ছে বেশ কিছু নতুনত্ব। 2024-এর জুলাই আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে যারা শহীদ হয়েছেন তাদের সম্মানার্থে ঠিক এই জায়গায় তৈরি হবে শহীদ আবু সাইদ কর্নার। মেলার পেছনের দিকটায় থাকছে মীর মুগ্ধ কর্নার এবং ভেতরে থাকছে তারুণ্যের প্যাভিলিয়ন। তবে অপরিবর্তিত থাকছে প্যাভিলিয়ন, স্টল বা রেস্টুরেন্টের স্পেসের ফ্লোর মূল্য বা ভাড়া। টিকিটের জন্য প্রাপ্তবয়স্কদের গুনতে হবে 50 টাকা, 12 বছরের নিচে হলে টিকিট মূল্য অর্ধেক। গত বছর যে ফ্লোর প্রাইস ছিল সে একই ফ্লোর প্রাইস আছে, তবে এই বছরের নতুনত্ব হচ্ছে এবছর পুরো বরাদ্দ প্রক্রিয়াটা হচ্ছে অনলাইনে। মেলার আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির প্রত্যাশা, নতুনত্বের ছোঁয়ায় এবছর আরও আকর্ষণীয় হবে বাণিজ্য মেলা। 2025-এর বাণিজ্য মেলা মানে হচ্ছে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, ছাত্র জনতার যে বিজয়, সেটাকে প্রক্ষেপণ করেই মূলত মেলার সমস্ত কার্যক্রমের সাথে আমরা সমন্বয় করছি। এবার বাণিজ্য মেলায় প্রবেশের জন্য থাকছে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা। শিশুদের জন্য হচ্ছে প্রযুক্তি ভিত্তিক শিশু পার্ক। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণাঞ্চলের নদ নদীতে নাব্য সংকটের পাশাপাশি প্রায় অর্ধশত স্থানে ডুবোচরের কারণে লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। চালকদের অভিযোগ, ড্রেজিং কার্যক্রম চললেও তা সঠিকভাবে হয় না। দুর্ঘটনা এড়াতে জোয়ার ভাটার হিসাব কষে নৌযান চালাতে হয়। আর মাস্টার ও সুকানিদের লঞ্চ পরিচালনায় আরও প্রশিক্ষণ নেওয়ার আহ্বান বিআইডব্লিউটি-এর। অপূর্ব রিপোর্ট। পল্টনের উপর এক্সকাভেটর তুলে তা দিয়ে নদী থেকে মাটি তোলা হচ্ছে, কেননা নাব্য সংকটে তীরে ভিড়তে পারছে না লঞ্চ। চালকদের অভিযোগ, বরিশাল থেকে ঢাকা কিংবা অভ্যন্তরীণ অধিকাংশ রুটি ডুবোচর, নাব্য সংকটে ব্যাহত হচ্ছে লঞ্চ চলাচল। শুধু বরিশালই নয়, বিভাগের 6 জেলায় লঞ্চের মাস্টার সুকানিদের একই অভিযোগ। এখান থেকে ছাড়ার পরে লঞ্চ চলা অসুবিধা হয়। বাগরজার পর থেকে সিন্নির ট্যাগ, পাতারহাট, মিটটা লঞ্চ প্লেস করতে পারি না। পুরবিশ্বের যে সে আছে সেগুলা দেখার দায়িত্ব, কিন্তু সে দেখে না। বরগুনার প্রবেশদ্বার খাগদুন নদী নাব্য সংকটে পড়ায় জেলাবাসী দুর্ভোগে পড়েছেন। এখান থেকে প্রতিদিন যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচল করে এখন জোয়ার ভাটার হিসেব কষে। মেঘনার নাব্য সংকটে ভোলা লক্ষ্মীপুর নৌরুট 23 নটিক্যাল মাইলের গন্তব্য ডুবোচর এড়িয়ে চলতে ঘুরে যেতে হয় অতিরিক্ত প্রায় 12 নটিক্যাল মাইল। এ রুটের ফেরিগুলোও চলছে জোয়ার ভাটার হিসেব করে। এতে বেড়েছে যাত্রী ভোগান্তি। বাণিজ্যের সময় জাহাজ লেগে যায়, জাহাজ পাস করতে পারি না, জাহাজ বাণিজ্য যায়,
মারি যায়। ডোবার জন্য অপেক্ষা করা লাগে, পানি থাকে না, তারপর বাম মারা লাগে, অনেক কষ্ট করতে হয়। ড্রেজিং ঠিকমতো হচ্ছে না, এই কারণে আমরা আসতলা খুব কষ্ট হয়ে যাচ্ছে। 2 দিন 3 দিন 4 দিন থাকা আছে ফেরিতে। ফেরি যদি ঠিকমতো চলতো আমরা আনলোড পয়েন্টে থাকতাম, আর একটা ট্রিপ নিয়ে আবার চলে আসতে পারতাম। আগের রুটের আমাদের দূরত্ব ছিল প্রায় 22 কিলোমিটার, আর বর্তমান যে রুটটা আমরা আসা যাওয়া করতেছি এই রুটের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। পিরোজপুরের গাবখান চ্যানেলের পশ্চিম পয়েন্ট থেকে মঠবাড়িয়ার মাছুয়া ঘাট পর্যন্ত 65 কিলোমিটার নৌপথের 3টে স্থানে রয়েছে ডুবোচর। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নৌপথটি। পটুয়াখালীতে নাব্য ফেরাতে প্রতি বছর নদীতে খনন কাজ চললেও তা কাজে আসছে না বলে অভিযোগ উঠেছে। প্রায়ই নদীর ডুবোচরে আটকে যাচ্ছে লঞ্চগুলো। জোয়ারে ভরবে তারপর আসবে, এই জন্য মানুষ অপেক্ষায় থাকা লাগে। লোড গাড়ি তো উঠতেই পারে না, খালি গাড়ি অনেক সময় নিতে পারে না, সব শেপ উঠাইয়া চালান লাগে, তখন নিয়ন্ত্রণে আনতে আমাদের খুব কষ্ট হয়ে যায়। সকাল 6টায় পৌঁছবে, সেখানে 10টা যদি বাজে তাহলে আমি লঞ্চে ওঠার ইয়ার থেকে বিরত থাকবো। মালামাল কিনে আমরা যে আবার ওদিনকেই ব্যাক করবো সেই সুযোগটা আর থাকে না। ড্রেজিং না করলে এই লঞ্চ ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। বিআইডব্লিউটিএ বলছে দক্ষিণ অঞ্চলের নদীগুলোতে নিয়মিত ড্রেজিং করা হচ্ছে। নৌ দুর্ঘটনা এড়াতে মাস্টার শুকানিদের আরও প্রশিক্ষণের তাগিদ দেন সংশ্লিষ্ট কর্মকর্তা। তথ্য পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা তাৎক্ষণিকই ড্রেজিং করে নৌপথ সচল করার ব্যবস্থা গ্রহণ করি। দিক নির্দেশনা বা গাইডলাইন দেওয়া থাকে। প্রতিটি লঞ্চের মাস্টার যদি সেটাকে প্রতিপালন করে তাহলে কিন্তু এই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম। দক্ষিণ অঞ্চল থেকে ঢাকা সহ অভ্যন্তরীণ রুটে দৈনিক শতাধিক লঞ্চ ও ফেরি চলাচল করে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখা দিয়েছে মাছের আকাল, এতে বিপাকে পড়েছেন জেলেরা। প্রতি ট্রিপে লোকসানের বোঝা ভারী হওয়ায় ঋণের দায়ে বাড়িও ফিরতে পারছেন না। গবেষকরা জানান, নিষিদ্ধ পদ্ধতি অবলম্বন করে মাছ শিকার করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আর অবৈধ মৎস্য শিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানায় মৎস্য বিভাগ। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। দেশের অন্যতম বৃহত্তম বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। সমুদ্র থেকে মাছ শিকার করে এই অবতরণ কেন্দ্রে বিক্রি করতে আসেন জেলেরা। তবে সাগরে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় জেলেদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। 4 লাখ টাকার রসদ নিয়ে সমুদ্রে 13 দিন মাছ শিকার শেষে ঘাটে ফিরেছে এফবি আরিফ 1। কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় চোখে মুখে হতাশার ছাপ জেলেদের। একই অবস্থা অন্য ট্রলারগুলোরও। জেলেরা জানান, সমুদ্রে মিলছে না কাঙ্ক্ষিত মাছ। এই অবস্থায় ঋণের বোঝা ভারী হয়ে যাওয়ায় বাড়িও ফিরতে পারছেন না তারা। এদিকে পাথরঘাটায় মাছের সরবরাহ কমে যাওয়ায় প্রভাব পড়েছে পাইকারি বাজারে। সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে মাছ পাঠাতে পারছেন না পাইকাররা। 5 লাখ টাকা লস আছে। আমরা তো পাই মাছ তো পাই না। কারিগরে যাবো ফিশিং বোর্ড থেকে, আমরা যাতে পারি আমাদের বাচ্চা কাচ্চার লেখাপড়া শিখাবো, পারতে আসি না। খেয়া মারলে একটা যদি কাটা দেয়, একটা কাটা আমাকে 4-5 পিস জাল পড়ে দেয়। 5 পিস জালের দাম নর্মালি 1.5 লাখ টাকা মালিকের জরিমানা দেওয়া লাগে। বাড়িঘর যাতে মানুষের টাকা পয়সা পাইবে সেটা আমরা দিতে পারছি। গাড়ি গেলে আমাকে লড়াই হামকি দুমকি দিতে। মালিকেরও লস, স্টাফ যারা আছে হ্যাগো লস, যারা শ্রমিক আছে হ্যাগো তারও লস। মাছ সব ট্রলিংয়ে মারি ফেলাইতেছে, অতএব ওই বোড়ালারা কিছু পায় না। কিনা দূরে পাঠাইতেও পারতেছি না। যদি পর্যাপ্ত পরিমাণ মাছ হইতো তা হয়তো আমরা কিনা পাঠাইতাম। গবেষকরা বলছেন, নিষিদ্ধ জাল দিয়ে নির্বিচারে মাছের পোনা নিধন করার কারণে সমুদ্রে মাছ কমেছে, আর মাছের অবতরণ কমায় কমেছে রাজস্ব আদায়। ছোট মাছ কমে যাওয়ার ফলে এই বড় মাছগুলো এই অঞ্চলে ভ্রমণ করতেছে না, ফলে ক্যাটফিশের পরিমাণ একেবারে অনেক কমে গেছে আগের তুলনায়। মাছের অবতরণ কমে যাওয়ায় রাজস্ব বা রয়্যালটি টোল আদায়ও কমে গেছে। মৎস্য বিভাগ জানায়, মাছের উৎপাদন বৃদ্ধির জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছেন তারা। অবৈধ জাল সরকার কর্তৃক নির্ধারিত যে সময় ব্যান পিরিয়ড, তার বিরুদ্ধে থাকে অভিযান। জালের মেশ সাইজের বিরুদ্ধে থাকে, অবৈধ গিয়ারের বিরুদ্ধে থাকে, ইললিগ্যাল ফিশিং এর যত উপকরণ সবার বিরুদ্ধে অভিযান আমাদের থাকে অব্যাহত আছে। চলতি বছরের নভেম্বর পর্যন্ত পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মোট মাছ অবতরণ হয়েছে 3205 মেট্রিক টন, যা থেকে রাজস্ব আদায় হয়েছে 2,12,00,000 টাকা। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বগুড়ায় বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। এতে দাম কমায় ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে। এই মুহূর্তে জেলার অন্যতম পাইকারি সবজির মোকাম মহাস্থান হাটে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। বেচাকেনার সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আওয়াল,
দেশের সবচাইতে বড় সবজির মোকাম বগুড়ার মহাস্থান হাটে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সব ধরনের সবজি নিয়ে কিন্তু ক্ষেত থেকে কৃষকরা আসতে শুরু করেন। এই যে শীতকালীন যে সবজি সরবরাহ, এতে কিন্তু একদম ছয় লাভ হয়ে গিয়েছে দেশের সবচাইতে বড় এই সবজির মোকামটি। এবং এই যে সব রকমের সবজি সরবরাহ, এর কারণে কিন্তু যেই শীতকালীন সবজি সরবরাহ সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু একেবারে তলানিতে গিয়ে টিকেছে। ফুলকপি মাত্র 2 থেকে 4 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, বাঁধাকপি মাত্র 5 টাকা পিস দরে এখানে পাইকারিতে বিক্রি হচ্ছে। এবং এই যে মিষ্টি লাউ, সেই মিষ্টি লাউ মাত্র বিক্রি হচ্ছে কেজিতে পাইকারিতে 15 টাকা দরে। এছাড়াও যে নতুন আলু, সেই নতুন আলুর দাম কিন্তু এখন এই মহাস্থান হাটে 40 থেকে 50 টাকা কেজি পাইকারিতে, এবং সিম বিক্রি হচ্ছে মাত্র 20 টাকা কেজি দরে। মূলত কৃষকরা বলছেন সব রকমের যে সবজি সরবরাহ সেটি একসঙ্গে এই যে মহাস্থান হাট, সেই মহাস্থান হাটে সরবরাহের কারণে কিন্তু আসলে এই সবজির দামগুলো কিন্তু আস্তে আস্তে তলানিতে গিয়ে ঠেকছে। এছাড়াও যেই মধ্যস্বত্বা ভোগী রয়েছেন, সেই মধ্যস্বত্বা ভোগীদের কারণে কিন্তু এই যে পাইকারি হাটটি রয়েছে, সেই পাইকারি হাট থেকে কিন্তু আস্তে আস্তে হাত বদলে যেই খুচরা বাজারগুলোতে চলে যায়। এতে করে একেবারে তলানির যেই সবজির দাম সেটি কিন্তু কিছুটা গিয়ে সিন্ডিকেটের কারণে কিন্তু দাম বৃদ্ধি পায়। তবে এই যে একেবারে তলানিতে গিয়ে সবজির দাম ঠেকেছে, এর কারণে কিন্তু ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরলেও কৃষকরা বলছেন তাদের যে একেবারে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচের কোনো অংশই কিন্তু তারা আসলে এই যে দামের কারণে কিন্তু তুলতে পারছেন না। বিশেষ করে কৃষকরা বলছেন কীটনাশকের যেই অতিরিক্ত দাম বৃদ্ধি, এছাড়াও সারের যে অতিরিক্ত দাম বৃদ্ধি পেয়েছে এই বছরগুলোতে, এর কারণে কিন্তু তাদের যেই দাম একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এতে করে তাদের এরকম লোকসানে পড়েছে। তবে লোকসানে পড়লেও কিন্তু বাধ্য হয়ে আসলে এই যেই শীতকালীন সবজিগুলো রয়েছে তাদের, সেগুলো কিন্তু তাদেরকে হাটে এনে প্রতিদিনের মতো করেই বিক্রি করতে হচ্ছে। এবং এই যেই দাম কমে যাওয়ার কারণে কিন্তু কৃষকরা তাদের একরকম ক্ষোভ প্রকাশ করছেন। এবং এর জন্য কিন্তু মূলত কৃষি বিভাগের যেই অব্যবস্থাপনা রয়েছে, তাদের যেই মনিটরিং এর অভাব রয়েছে, সেটিকে কিন্তু তারা দায়ী করছেন। এবং সাপ্লাই চেইনটি যদি কৃষকরা বলছেন মেনটেন করা যেত, সেক্ষেত্রে কিন্তু আসলে তাদের যেই দামটি তলানিতে গিয়ে ঠেকেছে এই পাইকারি বাজারে, তবে সেই পাইকারি বাজারে কিন্তু কিছুটা দাম স্থিতিশীল রাখা যেত, এবং খুচরা বাজার এবং পাইকারি বাজারের দামের মধ্যে যে আসলে রাত দিনের যে তফাৎ, সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা যেত। বগুড়ার যে এই মহাস্থান হাট রয়েছে, এই মহাস্থান হাট থেকে কিন্তু দেশের অন্যান্য যেই জেলাগুলো রয়েছে, দক্ষিণাঞ্চলের জেলাগুলো বা রাজধানী এই ঢাকার কারওয়ান বাজার সহ সব রকমের বড় যেই সবজির বাজারগুলো, সেই এই বাজারগুলোতে কিন্তু আসলে সবজির সরবরাহ হয়ে থাকে। এবং এই মহাস্থান হাট থেকে কিন্তু প্রতিদিন 60 থেকে 70টি ট্রাকে করে 600 থেকে 700 মণ সবজি দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু সরবরাহ হয়ে থাকে। তো বগুড়া থেকে সবজির বাজার নিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। থার্ড টার্মিনাল নির্মাণে প্রায় 4000 কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক আরও জানান, অর্থ পাচারের জড়িতদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। 5 আগস্টের পর থেকেই বেরিয়ে আসছে দুর্নীতির নানা তথ্য। অভিযোগ উঠেছে উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারেরও। আওয়ামী লীগের আমলে বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছেন এমন মানুষের তালিকা অনেক লম্বা। অর্থ পাচারে জড়িতদের শাস্তি নিশ্চিতে অনেককেই বাংলাদেশে ফিরে আনার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। যারা আমাদের দেশ থেকে মানি লন্ডারিং করেছেন তাদেরকে ফেরত আনার বিষয়ে যত ধরনের আইনানুগ কার্যক্রম গ্রহণ করা যাবে সব কিছুই করা হবে। দুদক মহাপরিচালক আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের পরিচালক AKM মাকসুদুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। 7000 কোটি টাকার প্রাক্কলিত প্রকল্প ব্যয় 22000 কোটি টাকায় বৃদ্ধি করা, সরঞ্জামাদি স্থানীয়ভাবে কেনার পর বিদেশ থেকে ক্রয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া, সয়েল টেস্টে অনিয়ম ও নকশা পরিবর্তন করে 900 কোটি টাকা লোপাট ও প্রকল্পের 3টি বড় কাজ অন্য ঠিকাদারের কাছে বিক্রি করে কমিশন বাণিজ্যের অভিযোগও রয়েছে। দরপত্রে ইউরোপীয় মানের যন্ত্রাংশ ও সরঞ্জামাদি উল্লেখ থাকলেও চীন ও কোরিয়ার
নিম্নমানের যন্ত্রাংশ ও সরঞ্জামাদি সংযোজন, সিলিংয়ের কাজে ব্যাপক অনিয়ম ও অযৌক্তিক কাজ করে 12 কোটি টাকা অপচয় সহ সিন্ডিকেট করে 4000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখা থেকে 459 কোটি 50 লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাদ মুসা হোমটেক্স অ্যান্ড ক্লথিং লিমিটেডের মালিক মোহাম্মদ মহসিন ও ব্যাংকটির সাবেক এমডি AFM শরীফুল ইসলাম সহ 29 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় একসময় অতিথি পাখির অভয়ারণ্য বলা হলেও এখন অনেকটাই পাখি শূন্য বরিশালের লেকগুলো। সে খবর জানাতে এই মুহূর্তে দুর্গাসাগর দিঘি এলাকায় আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। মৌসুমের এই সময়টাতে অর্থাৎ ডিসেম্বর শেষ সময় থেকে জানুয়ারি হয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বরিশালের মাধবপাশার দুর্গাসাগর দিঘিতে অভয়ারণ্য হতো পাখির কিচিরমিচির শব্দে, কিন্তু এখন তার উল্টোটা, কোনো পাখি নেই, অতিথি পাখি নেই। কেন নেই এ নিয়ে কিন্তু এলাকার মানুষ অনেক সময় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আমি এই মুহূর্তে আছি বরিশালের সব থেকে নান্দনিক একটি জায়গা, প্রকৃতির মাঝে মানুষ এই জায়গাটাতে এসে ঘুরে বেড়ায় এবং এই ঘুরে বেড়ানোর সাথে সাথে প্রকৃতির মাঝে নিজেকে সে নতুনভাবে খুঁজে নেয়। এখানে পাখির কিচিরমিচির থাকতো, ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসতো, কিন্তু এখনো কিন্তু সেই পাখি আসছে না। যারা প্রকৃতিপ্রেমী রয়েছে, পাখির গবেষক রয়েছে, তারা বলছেন যে 200 থেকে 250 প্রজাতির পাখি আসতো, কিন্তু এখন সেই পাখি নেই। ঠিক এই মুহূর্তে যে ছবিটি দেখছেন এটি বরিশাল শহরের থেকে মাত্র 11 কিলোমিটার দূরে মাধবপাশা দুর্গাসাগর দিঘি। 52 একর জায়গা জুড়ে এই দিঘিটি রয়েছে। বিশাল আকৃতির একটি দিঘি রয়েছে। দিঘির ঠিক মাঝখানে আলাদা একটি বনায়নের মতন করা হয়েছে। এখানে প্রতি বছরই পাখি দেখা যেত, কিন্তু এখন আর নেই। আমরা স্থানীয়দের সাথে একটু কথা বলবো, যারা এই এলাকার বাসিন্দা, এই এলাকায় থাকেন, তাদের সাথে কথা বলবো। আপনারাই বলছিলেন যে এর আগে এই জায়গাটিতে পাখি দেখা যেত, সেই পাখির কিচিরমিচির শব্দে আপনাদের সাত সকালে ঘুমটা ভাঙতো, কিন্তু এখন নেই। কি না থাকার কারণ কি বলে মনে করেন আপনারা? না থাকার কারণ হচ্ছে যে আগে এই জায়গায় বন জঙ্গল ছিল, একটা গ্রাম্য পরিবেশ ছিল। এখন সবকিছু কেটে দেওয়ার পর থেকে এই পাখি আর নেই, ঠিক আছে। আর ওনারা যতটা পরিষ্কার করবে, যতটা আপডেট করবে, অতটা এই পরিবেশের জন্য ক্ষতি। কিন্তু এটা স্যারেদের দ্বারা বলা হয়েছে, কিন্তু স্যারেরা এটা দিয়ে কোনো গুরুত্ব নিচ্ছে না। আগে যতটা হাজার হাজার আমার নিজের চোখে দেখায়, এই অর্ধেক পর্যন্ত পাখি এসে বসে যায়। একটা হাতে তালি দিলে হাজার হাজার, আকাশ কালো হয়ে যেত। এখন আর কোনো পাখি নেই, একটি পাখিও এখানে আসে না, শুধু কারণ এই বন জঙ্গল কেটে ফেলার জন্য। মানে এই জায়গাটাতে আরো অনেক বেশি বন জঙ্গল ছিল, যেগুলো এখন অনেক বেশি ছিল, এখন আর নেই, কিছু নেই। কেন না থাকার কারণ কি? না থাকার কারণ এগুলো সব পরিষ্কার করে ফেলাই নেওয়া হয়েছে। আর উপর সাইডে বিল্ডিং করা হয়েছে এবং কি ভিতরে একটা দ্বীপে, ওই দ্বীপের ভিতরে একটা কৃত্রিম চাঁদের ব্যবস্থা করা হয়েছে, ওইখান থেকেও একটা নষ্ট হয়েছে। আর ওই যে দেখতে আছেন যে আছে হাঁসের খুব রাখা হয়েছে, এই কারণেও এইটা সমস্যা। স্থানীয়রা যেটি অভিযোগ করেছেন বা তারা যেটি বলছেন যে এখানকার যে বনায়নগুলো ছিল সেই বনায়নগুলো আসলে কেটে ফেলা হয়েছে অনেকগুলোই। এই বনায়ন কেটে আলাদাভাবে যখন এটি কৃত্রিমভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে, তখন থেকেই মূলত বিপত্তিটা তৈরি হয়েছে, জটিলতাটা তখন থেকে তৈরি হয়েছে যখন থেকে বনায়ন কেটে, গাছগাছালি কেটে নতুনভাবে ভিন্নভাবে চেষ্টা করানো হয়েছে। তখন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এখানকার যে আসলে প্রকৃতির যে সৌন্দর্য, সেই প্রকৃতির সৌন্দর্যটা হারিয়ে গেছে। স্থানীয়রা আরো বলছেন যে আসলে শহর কেন্দ্রিক সৌন্দর্য এবং প্রকৃতির সৌন্দর্য ভিন্ন। শহর কেন্দ্রিক সৌন্দর্যের যে অবকাঠামো সেটি অনেকটা কৃত্রিমতা রয়েছে, তবে প্রকৃতির মতনই আলাদাভাবেই রাখা উচিত। যেটি প্রকৃতির সৃষ্টি, সেই প্রকৃতির সৃষ্টির প্রতি যদি হাত দেওয়া হয় তাহলে কিন্তু এই যে প্রকৃতির ভিন্নতা সেটি আসলে পরিলক্ষিত হয়। যেমনটি আগে হাজার হাজার পাখি আসতো, বিভিন্ন 200 থেকে 250 প্রজাতির পাখি আসতো, অতিথি পাখি, এই সময়টাতে সেটি এখন আর নেই। অনাগত দিনে কতটা আসবে সেটি নিয়েও প্রশ্ন এখানকার মানুষের মাঝে। আমার কাছে বরিশালের মাধবপাশা দুর্গাসাগর দিঘি থেকে অতিথি পাখির এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল থেকে। 31st নাইটে কক্সবাজার সমুদ্র সৈকতে এবারও উন্মুক্ত স্থানে থাকছে না কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধুমাত্র কয়েকটি তারকামানের হোটেলে প্রশাসনের অনুমতি নিয়ে রাখা হয়েছে নানা আয়োজন।
হোটেল কর্তৃপক্ষ বলছে পুরানো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে বুকিং হয়েছে আশানুরূপ। আর পর্যটকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত সব ধরনের অনুষ্ঠান সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পর্যটন মৌসুম সঙ্গে শীতের আমেজ। ডিসেম্বর মাস জুড়ে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই ভিড় করছেন হাজারো পর্যটক। আনন্দে মেতে রয়েছে সমুদ্রের নোনা জলে কিংবা বালিয়াড়িতে। 31st নাইট, তাই এবারও কক্সবাজারে ছুটে আসছে লাখো পর্যটক। কিন্তু খ্রিস্টীয় পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে এবারও সমুদ্র সৈকতের উন্মুক্ত স্থানে থাকছে না কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে নিষিদ্ধ থাকছে সৈকতে আতশবাজি বা পটকা ফুটানো। তবে প্রশাসনের অনুমতিতে তারকামানের হোটেলগুলোতে থাকছে নানা আয়োজন। এরই মধ্যে হোটেলগুলো সেজেছে নতুন সাজে। তারকা শিল্পীদের নিয়ে 31st নাইটের উৎসব আয়োজনের ব্যানার ফেস্টুনও ঝুলছে হোটেলগুলোর ভেতরে বাইরে। বলছে বুকিংও আশানুরূপ হয়েছে। লাইভ মিউজিক উইথ রাফা এবং এখানে ডিজে থাকবে, ডিজে পারফর্ম করবে। প্যাকেজে আসবেন ওই ওনাদের জন্য আমাদের গালা ডিনার আছে। বুকিংটা যেভাবে প্রত্যাশা করেছিলাম সেভাবে হচ্ছে এবং এর চেয়ে আরো বেশি হবে আমরা আশাবাদী। 31st নাইটকে কেন্দ্র করে পর্যটকের ঢল নামবে কক্সবাজারে। এরই মধ্যে আসতে শুরু করেছেন ভ্রমণ পিপাসুরা। তাই সৈকতের বালিয়াড়ি, রাস্তাঘাট এবং হোটেল মোটেল জোনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি হোটেল কর্তৃপক্ষের। নিজস্ব যে নিরাপত্তা ব্যবস্থাটা আমরা সব প্রতি বছরই করি, বহিরাগত আসলে অ্যালাউ করি না। আমাদের ইনহাউস গেস্টদেরকে শুধু আমরা নেই। পেট্রোলিংটা যেন একটু ভালোভাবে আরো জোরদারভাবে হয়। তবে ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হবে। আর জেলা প্রশাসক বলছেন নিরাপত্তার স্বার্থে দেওয়া হয়েছে নানা বিধিনিষেধ। উন্মুক্ত জায়গায় কোনো ধরনের কোনো কনসার্ট, আতশবাজি, পটকা এগুলি ফুটানো যাবে না। ইনডোরে কোনো প্রোগ্রাম করতে চায় তার পার্সোনাল সিকিউরিটি ব্যবস্থা সাথে আমাদের সিকিউরিটির সাথে সমন্বয় করতে হবে। পরিবেশ যেন বিপন্ন না হয়, আনন্দের বাইরে গিয়ে কোনো বিষাদের কারণ না হয়। সুস্থ, সুন্দর এবং সাবলীল রাখতে চাই। পর্যটকদের জন্য একটি আনন্দঘন চমৎকার পরিবেশ রাখতে চাই। কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসন থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক মাঠে থাকবে লাইফগার্ড কর্মী, জেলা পুলিশ ও জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 31st নাইট উপলক্ষে বিপুল পর্যটকের আশা করছেন কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা। দেশি বিদেশি পর্যটক বরণে নেওয়া হয়েছে নানা প্রস্তুতিও। হোটেল মোটেলগুলোতে 90% রুম বুকিং এরই মধ্যে হয়ে গেছে। তৌকিব পেদার ছবিতে শেখদার জাবির হোসেনের রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহৎ সমুদ্র সৈকত পটুয়াখালীর কুয়াকাটা, যেখানে একই স্থানে দাঁড়িয়ে উপভোগ করা যায় সূর্যোদয় এবং সূর্যাস্ত। রয়েছে 18 কিলোমিটার দীর্ঘ সৈকতের পাশাপাশি প্রকৃতির অপার সৌন্দর্য। 31st নাইটকে ঘিরে সাগরকন্যা খ্যাত এ পর্যটন কেন্দ্রটি সেজেছে নতুন সাজে। হোটেল মোটেলের আঙিনাকেও রং তুলির আঁচড়ে করা হয়েছে রঙিন। এদিকে বছরের শেষ সূর্যাস্ত আর নতুন বছরের প্রথম সূর্যোদয় উপভোগ করতে এরই মধ্যে ছুটে আসছেন অনেক পর্যটক। সমুদ্র উপভোগ করার মধ্যে আলাদা একটা শান্তি আছে আর জায়গাটা অনেক সুন্দর। আমি ফার্স্ট টাইম ঢাকা থেকে আসছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা বছর শেষে এখানে আসি আনন্দ উপভোগ করার জন্য। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে এরই মধ্যে সব হোটেল মোটেলের 80 থেকে 90% রুম বুকিং হয়ে গেছে। 31st নাইটে পর্যটক উপস্থিতি ধারণ ক্ষমতার চেয়েও বেশি হবে বলে আশা করছেন তারা। এই মুহূর্তে অতটা বুকিং নেই, তারপর আশা করি যে ভালো একটা সাড়া পাবো। আগে যোগাযোগ ব্যবস্থা প্রচণ্ড খারাপ ছিল, এই মুহূর্তে যোগাযোগ ব্যবস্থা মোটামুটি অনেক উন্নত হয়েছে। আমাদের প্রায় 85% রুম অলরেডি বুক হয়ে গেছে। আই হোপ সো যে আমরা 31st নাইটে ফুল ভরে যাবে। কুয়াকাটায় রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় 300 হোটেল, মোটেল ও রিসোর্ট। শেখদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। ঝালকাঠির খালে নির্মাণ করা প্রায় সব স্লুইস গেট বর্তমানে অকেজো, যার কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে দেখা দেয় পানির সংকট। এমনকি গেটগুলো বন্ধ থাকায় খালগুলো ভরাট হয়ে যাচ্ছে। শিগগিরই এসব গেট সংস্কারের দাবি এলাকাবাসীর। আর সংকট সমাধানে সমীক্ষার কাজ শেষ হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সেচ সুবিধার জন্য বরিশাল সেচ প্রকল্পের আওতায় ঝালকাঠির 4 উপজেলার খালগুলোতে স্লুইস গেট নির্মাণ করা হচ্ছে।
সেচ সুবিধার জন্য বরিশাল সেচ প্রকল্পের আওতায় ঝালকাঠির 4 উপজেলার খালগুলোতে স্লুইস গেট নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু রক্ষণাবেক্ষণ না থাকায় প্রায় সবগুলোই এখন অকেজো। ভেঙে পড়েছে বেশিরভাগ গেটের অবকাঠামো, কোথাও নেই পানি নিয়ন্ত্রণ করার মেশিন। এ কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দেয়। কৃষক জানান, স্লুইস গেটগুলো কার্যক্ষমতা হারানোর কারণে পলি জমে খালগুলো ভরাট হয়ে যাচ্ছে। এতে সেচ সংকটের পাশাপাশি বন্ধ হয়ে গেছে গ্রামীণ নৌ যোগাযোগ। শিগগিরই এসব গেট সংস্কারের দাবি তাদের। নামে সুইচ গেট কোনো কাজে দাঁড়ায় না, আমরা কৃষকরা পানি পাই না। আর এই সুইচ গেট আগের মতো কার্যকরও না, সবকিছু মানে মেশিন নাই, ভেঙে গেছে। একটা গর্ভবতী মহিলা অসুস্থ হইলে তখন কোলে করে নেওয়া লাগে। ট্রলার একটা নৌকো আমরা খালে নিতে পারতেছি না, যেহেতু কিছু ঢোকে না, খাল ভরিয়ে গেছে, সুইচ গেট দিয়ে কিছু চলে না। পানি উন্নয়ন বোর্ড বলছে, সংকট সমাধানে সমীক্ষা করে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন হলে করা হবে সংস্কার। আমাদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আইডব্লিউএমের মাধ্যমে একটি সমীক্ষা সম্পাদন করা হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা প্রথম পর্যায়ে যে পাম্পগুলো রিপেয়ার করা প্রয়োজন সেগুলোর জন্য একটা প্রকল্প প্রস্তুত করে পরিকল্পনা কমিশনে প্রেরণ করেছি। অনুমোদন সাপেক্ষে আমরা কাজ বাস্তবায়ন করব। 1986 থেকে 1989 সাল পর্যন্ত ঝালকাঠির বিভিন্ন খালে 300টি স্লুইস গেট নির্মাণ করা হয়। বর্তমানে অকেজো 284টি। সময় সংবাদ, ঝালকাঠি। সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতেই মৃত্যু হয়েছে 100 বছর বয়সী 39তম মার্কিন এই প্রেসিডেন্টের। রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কার্টার সেন্টার। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প সহ দেশটির রাজনীতিবিদরা। গেল 1 অক্টোবর শতবর্ষে পদার্পণ করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। তিনি প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি শতবর্ষে পদার্পণের মাইল ফলক অর্জন করেন। তার জন্মদিনে শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট জো বাইডেন সহ দেশটির রাজনীতিবিদরা। স্থানীয় সময় রোববার বিকেলে মারা গেছেন যুক্তরাষ্ট্রের 39তম এই প্রেসিডেন্ট। এক বিবৃতিতে কার্টার সেন্টার জানিয়েছে, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তার। গেল 21 মাস ধরে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইন্স এলাকায় নিজ বাড়িতেই নিবিড় সেবা যত্নে ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই ত্বকের ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন ডেমোক্র্যাট এই নেতা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ দেশটির রাজনীতিবিদরা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ আয়ুর অধিকারী প্রেসিডেন্ট কার্টার 1977 সালের জানুয়ারি থেকে 1981 সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার মেয়াদেই মিশর ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি এবং পানামা খাল চুক্তি হয়। হোয়াইট হাউস হারার পর দশকের পর দশক ধরে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেন তিনি। এর মধ্যে ছিল মানবাধিকার রক্ষা এবং দেশে দেশে দারিদ্র্য হ্রাস কর্মসূচি। আন্তর্জাতিক সংঘাতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে নিরলস প্রচেষ্টা, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি সাধন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে 2002 সালে তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়। 1924 সালে জন্ম নেয়া কার্টার 60-এর দশকে মার্কিন রাজনীতিতে প্রবেশ করেন। 1971 থেকে 1975 সাল পর্যন্ত জর্জিয়ার গভর্নর ছিলেন তিনি। 1976 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান জেরাল্ড ফোর্ডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন জিমি কার্টার। রাহানুল রানা, সময়। খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করতে প্রস্তুত ইতালিও। দিনটি উদযাপনে রাজধানী রোমে সরকারিভাবে আতশবাজি ফোটানো ছাড়াও কনসার্টের আয়োজন করা হবে এবারও। প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, নতুন বছর তাদের আরও ভালো যাবে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। বড়দিনের পর ইতালীয়রা খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করতে নানা প্রস্তুতি গ্রহণ করেছে। সরকারিভাবে বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা ছাড়াও মঙ্গলবার মধ্যরাতে ঐতিহাসিক কোলোসিয়ামে আতশবাজি ফুটানোর মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে। রোম ক্যাপিটাল সরকারিভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবারও রোমের প্রাণকেন্দ্র ফোরি ইম্পেরিয়াল চত্বরে বিশাল কনসার্টের আয়োজন করা হয়েছে। 31 ডিসেম্বর সন্ধ্যা থেকেই এ কনসার্ট শুরু হবে। প্রতি বছরের মতো এবারও নানা ইভেন্টের আয়োজন থাকছে নতুন বছরকে বরণ করতে। ইতালীয়দের চাওয়া 2025 সাল হবে যুদ্ধ বিগ্রহ মুক্ত শান্তির বিশ্ব। প্রবাসী বাংলাদেশিদেরও প্রত্যাশা তেমনটি।
নতুন বছরে আমার প্রত্যাশা বিশ্বব্যাপী চলমান যুদ্ধ বন্ধ হোক, আর এ কারণে দায়িত্বশীলদের হৃদয় দিয়ে কাজ করতে হবে। নতুন বছরে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা রাখি যে 2025 সাল আমাদের জন্য অবশ্যই ভালো হবে। 2025 সালে যেন আর যুদ্ধ, মারামারি, হানাহানি যেন না থাকে, পৃথিবীটা শান্তিময় হয়, এই আশা ব্যক্ত করি। গেল 24 ডিসেম্বর থেকে শুরু হয়েছে খ্রিস্ট ধর্মের জুবিলি। নতুন বছরকে বরণ করার পাশাপাশি এই জুবিলিও উপভোগ করছেন বিপুল সংখ্যক পর্যটক। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। বিপিএল মাতাতে চলে এসেছেন বুম বুম আফ্রিদি, তবে এবার খেলোয়াড় নয়, তাকে দেখা যাবে ভিন্ন ভূমিকায়। চিটাগং কিংসের মেন্টর হয়ে কাজ করবেন বিপিএলে। দলের ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ের দীক্ষা দিতে চান শহীদ আফ্রিদি। প্রশংসা করেছেন বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের। সাকিবকে মিস করার কথাও বললেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। শাহিন শাহ আফ্রিদির বল কিভাবে খেলতে হবে দিয়েছেন তার টিপসও। শহীদ আফ্রিদির সাক্ষাৎকার নিয়েছেন সাজিদ মুস্তাহিদ। এর আগে অনেকবারই বিপিএলে অংশ নিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদি। বিপিএলের একাদশ আসর শুরুর ঠিক আগ মুহূর্তে ঢাকায় পা রাখলেন বুম বুম আফ্রিদি। যদিও এবার তার পরিচয় খেলোয়াড় নয়, প্রায় এক যুগ পর বিপিএলে ফেরা চিটাগং কিংসের মেন্টর হয়ে কাজ করবেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক। বিপিএলের প্রথম আসর মাতিয়েছিলেন ঢাকা ফ্র্যাঞ্চাইজির হয়ে। এরপর আরও 5 মৌসুম খেলেছেন দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগে। দীর্ঘদিন পর বাংলাদেশে এসে জানালেন নিজের মুগ্ধতার কথা। I always say that Bangladesh is my second home and I'm very happy to be here, but in a different project. I mean, first time I'm having with the team like as a mentor, so that will be great. ক্যারিয়ারে বিশ্বের প্রায় সব দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে মাতিয়েছেন আফ্রিদি। খেলেছেন 329টি স্বীকৃত টি-20 ম্যাচ। এবার নতুন ভূমিকায় দেখা যাবে পাকিস্তানের সাবেক অধিনায়ককে। দীর্ঘ ক্যারিয়ারে অর্জন করা অভিজ্ঞতা উজাড় করে দিতে চান চিটাগং কিংসের হয়ে। প্রশংসা করলেন বাংলাদেশের ক্রিকেটারদের। Initiative of BPL is very good, especially for the young cricketers. They can get the opportunities and they can show their skills. And I think Bangladesh team, they played very well against Pakistan. So I mean, there is a lot of talent. Chittagong is a very well balanced, a good bunch of guys, experienced people. Some young cricketers are there, and I'm here to motivate them. I'm here to give my experience, to share my experience with them. সাকিব আল হাসানকে সরাসরি সাইন করলেও এবারের বিপিএলে কিংস জার্সিতে খেলা হচ্ছে না দেশের ইতিহাসের সেরা অলরাউন্ডারের। একটা সময় বিপিএলে এক দলে খেলা সাবেক সতীর্থকে এবার মিস করবেন আফ্রিদি। I think he's the icon player. He's the ambassador of Bangladesh. He played a lot of cricket. He's one of the best all-rounder. Him and I will miss as well. শহীদ আফ্রিদির মেয়ের জামাই বর্তমান পাকিস্তান দলের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। এবার বিপিএলে তারা একে অপরের প্রতিপক্ষ। শাহিন আফ্রিদিকে কিভাবে খেলতে হবে সিনিয়র আফ্রিদি দিয়েছেন তার টিপসও। Any tips to the Chittagong team how to play the Shahin Shah Afridi? Just come first ball down the track 6. সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বিপিএলের 11তম আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের লক্ষ্য এবারও ছন্দ ধরে রাখা। অন্যদিকে তামিমের দলকে হারিয়ে শুভ সূচনার আশায় রাজশাহী দলের পাকিস্তানি কোচ ইজাজ আহমেদ। মিরপুরের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে বেলা 12টায়। কালো কাপড়ে ঢাকা মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠের লোহার গ্রিল। দলগুলোর অনুশীলন দেখা যায় না ঠিক মতো, তবে টিম লিস্টে চোখ বুলিয়ে নিলে স্পষ্ট দেখা যায় এবারও কেবল 2-1টা ফ্র্যাঞ্চাইজি শক্তিশালী দল গড়েছে। আর তার মধ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কথা আলাদাভাবে বলতেই হবে। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, শান্ত, এবাদত দেশি তারকাদের ছড়াছড়ি। আসরের সবচেয়ে বড় বিদেশি তারকা পাকিস্তানি শাহিন শাহ আফ্রিদি আর ক্যারিবীয় কাইল মেয়ার্সদের নিয়ে বরিশাল দল ভয় ধরাচ্ছে সব প্রতিপক্ষের মনে। প্রথম ম্যাচে নামার আগে অধিনায়কের কণ্ঠে জোর থাকাটাই স্বাভাবিক। Definitely try to defend the title. I hope to start well. শান্ত আমার সাথে ওপেন করছে। যখন আমরা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হই, if you compare us to Kumilla, if you compare us to Rangpur, probably pen on paper they were a better side. But we became the champion. So এই বছরও আমার কাছে মনে হয় যে কয়েকটা টিম probably they might not have big names but they're very well balanced. সবশেষ 2020 সালে বিপিএলে অংশ নিয়েছিল রাজশাহী। সেবার শিরোপা জিতেছিল রাজশাহী রয়্যালস। মাঝের আসরগুলোতে ছিল না তারা। এবার তাসকিন, বিজয়, আকবর, জিসানদের নিয়ে দল গড়েছে দুর্বার রাজশাহী নামে।
বিদেশিদের তালিকাতেও নেই নাম করা কেউ। পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস আর লঙ্কান লাহিরু সামারাকুন এমন প্লেয়ারদের নিয়েই রাজশাহীর স্কোয়াড। হেড কোচ হিসেবে তারা নিয়েছে ইজাজ আহমেদকে। নিজের দল নিয়ে আশাবাদী পাকিস্তানি গ্রেট। টি-20-তে কিছু ভালো ইনিংস বা ভালো স্পেল ম্যাচ জেতাতে বড় ভূমিকা রাখে। আমাদের দলটা ভালো, তাসকিন, বিজয় আর রাব্বির মতো অভিজ্ঞরা আছে, প্রত্যেকে দারুণ ক্রিকেটার। কাগজে কলমে বরিশালকে এগিয়ে রাখবে যে কেউ, তবে সংক্ষিপ্ত ফরম্যাট বলেই নির্ভর থাকতে পারছে না তারা। একটা দল বর্তমান চ্যাম্পিয়ন, আরেক দল নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে বেশ কয়েক বছর পর অংশ নিচ্ছে। প্রথম ম্যাচ হওয়ায় এই ম্যাচটাই পুরো আসরের টোন সেট করে দিতে পারে। মিরপুর স্টেডিয়ামে হাই স্কোরিং এবং উপভোগ্য এক ম্যাচ উপহার দিতে চায় ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী। তবে তার চেয়েও বেশি চাওয়া থাকবে পূর্ণ পয়েন্ট নিয়ে আসরটা শুরু করা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে আজ সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি ঢাকা ক্যাপিটালস। নতুন মানিককানায় গোছানো ঢাকা তুলনামূলক খর্বশক্তির হলেও চায় জয় দিয়ে আসর শুরু করতে। লিটন নয়, অধিনায়কত্ব বর্তেছে লঙ্কান অভিজ্ঞ থিসারা পেরেরার কাঁধে। অন্যদিকে প্রথমবারের মতো একাডেমি মাঠে অনুশীলন করা রংপুর ভরসা রাখছে তারুণ্যে। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 5টায়। সকাল নাকি সবসময় বলে দেয় দিনটা কেমন যাবে। যে কোনো টুর্নামেন্টে তাই শুরুটা ইতিবাচক হওয়া চাই। সেই স্বপ্নিল শুরুরই অপেক্ষায় ঢাকা রংপুর। কাগজে কলমে কিংবা মাঠের অনুশীলনে এবারের টুর্নামেন্টের অন্যতম গোছালো দল ঢাকা ক্যাপিটালস। তবে স্বস্তির বিপরীতে আছে ভিন্ন গল্প। ফর্মহীনতায় লিটন দাস। অবস্থাটা এমন যে এলকেডিকে শেষ পর্যন্ত বিবেচনা করা হয়নি অধিনায়ক হিসেবে, যে দায়িত্ব বর্তেছে লঙ্কান অলরাউন্ডার থিসারার কাঁধে। মোস্তাফিজ দলটির বাজির খোড়া। শেষ মুহূর্তে এনসিএলের সেরা পারফর্মার আলাউদ্দিন বাবুকেও নেয় বেড়েছে দলের শক্তিমত্তা। অধিনায়কও মনে করেন ব্যবধান গড়ে দিবেন দেশিরাই। সবাই জানে লিটন আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাকে অ্যাঙ্করের ভূমিকা দেওয়া হয়েছে। ব্যাটিং বোলিং হিসেবে আমাদের দলটা ব্যালেন্স, আর আমি নিশ্চিত অধিনায়ক হিসেবে কে থাকছে সেটা গুরুত্বপূর্ণ না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কি হয় সেটা জানি। প্রথম ম্যাচে জয়টা সব মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে রংপুর আসরের অন্যতম শক্তিশালী দল। এতদিন হোম গ্রাউন্ডে অনুশীলন করলেও ম্যাচটির আগের দিন তারা নিজেদের ঝালিয়ে নিয়েছেন একাডেমি মাঠে। জাতীয় দলে শেখ মেহেদী ছিলেন দুর্দান্ত ফর্মে, বিদেশি লাইন আপও দারুণ। তবে টাইগার গতি তারকা নাহিদ রানাই রাইডার্সদের তুরুপের তাস। শেখ মেহেদী খুব ভালো করতেছে, নাহিদ রানা আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা টুর্নামেন্ট শেষ করে আসছে। সব থেকে ইম্পর্টেন্ট থাকে আমরা এজ এ টিম হিসেবে কীভাবে খেলতেছি। তো ওইটাই আমার লক্ষ্য থাকবে, যার যেখান থেকে যতটুকু কন্ট্রিবিউট করা দরকার টিমের টিম পারফরমেন্স হিসেবে। কারণ ক্রিকেটটা সবসময় বলি যে টিম গেম। প্রথম ম্যাচটাই ইম্পর্টেন্ট, মোমেন্টামটা আমাদের দিকে আনার জন্য। সো প্রসেসটা ফলো করার চেষ্টা করব এবং আসলে এই যে প্রথম ম্যাচ যেহেতু শুরু হচ্ছে, প্রথম ম্যাচটাই আমাদের টুর্নামেন্টের জন্য টন সেট করে দিবে। এনওসি না পাওয়ায় ঢাকা যেমন পাবে না সাইম আইয়ুবকে, তেমনই ইনজুরির কারণে রংপুর মিস করবে সৌম্য সরকারকে। তবে সব ছাপিয়ে লড়াই হবে দুই দলের দুই কোচ মিকি আর্থার আর খালেদ মাহমুদ সুজনের ট্যাকটিসেরও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। টিকিট নিয়ে ক্ষোভ, সমন্বয়হীনতা, ট্রফি নিয়ে আনুষ্ঠানিক কোনো ফটো সেশন না করা যেন এক হযবরল অবস্থা। সব মিলিয়ে শুরুর আগেই সমালোচিত বিপিএল। দৃশ্যমান খুব একটা পার্থক্য নেই আগের আসরগুলোর সঙ্গেও। ক্রিকেটারদের কণ্ঠেও তাই হতাশার সুর। টিকিটের হাপিত্যেশ পাশ কাটিয়ে প্রস্তুতিতে নজর দেওয়া যাক। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজির সবচাইতে বড় আসরের জন্য শেষ মুহূর্তে ব্যস্ত সবাই। গ্যালারিতে বসেছে নতুন চেয়ার, পূর্ব পাশের গ্যালারির ওপরে আছে ডিজিটাল স্কোরবোর্ডও। চলছে মাঠের শেষ মুহূর্তের সাজসজ্জা। তবে তার মাঝেও হাস্যরসের জন্ম দিয়েছে প্রেস কনফারেন্সের এই ছবিটা। আগের আসরগুলোর চাইতে কতটুকু উন্নতি কিংবা ব্যতিক্রম চোখে পড়েছে ক্রিকেটারদের? প্রশ্ন ছিল তাদের কাছেই, উত্তরটাও অনুমেয়। সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি নাই অ্যাপার্ট ফ্রম দ্য কনসার্টস। আর আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, উই নিড টু ইনভেস্ট অন ক্রিকেট। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। উই নিড টু ইনভেস্ট অন দ্য টুর্নামেন্ট, নট অন কনসার্টস অর এনিথিং এলস। সো ক্রিকেটে যদি ইনভেস্ট করি আর টুর্নামেন্টে যদি ইনভেস্ট করি, তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল। টু বি অনেস্ট, সব কিছুই শোনা,
সবকিছুই শুনছি যে পরিবর্তন হবে, এটা হবে, ওটা হবে। দেখতে চাই যে অবশ্যই পরিবর্তন কিছু দেখতে চাই, বাট এটা আপনার যতক্ষণ আমরা চোখে না দেখছি বা ফিল না করছি ততক্ষণ আসলে বলা মুশকিল যে এটা আসলে ডিফারেন্ট কিছু হতে যাচ্ছে কিনা। মিডিয়া গেটের সামনেই চোখে পড়ল তরুণ, তবে সেটা কনসার্টের, যা শেষ হলেও সরিয়ে নেওয়া হয়নি। অবশ্য ক্রিকেটারদের দৃষ্টি মাঠের খেলায়, করলেন সমালোচনাও। যারা অর্গানাইজার তাদের হাতের উপর কি থাকে, to give the best of the facilities, to give the best of the wickets, to make sure you get the best commentators in the world, to make sure you get the best cameras in the world which is available, the best technologies whichever is available. এটা হলো যারা দায়িত্বে বসে আছেন তাদের কাজ। বাট ওনারা কোনোদিন এটা ডিসাইড করতে পারবেন না আসলে খেলা 200 রানের হবে না 60 রান হবে। ওটা রেসপন্সিবিলিটিটা টিম অ্যান্ড প্লেয়ারদের নিতে হবে। এর আগের আসরগুলোতে ট্রফি নিয়ে ফটো সেশন দিয়েছিল বাড়তি উন্মাদনা, এবার হয়নি তাও। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত তাই এই বিপিএল যেন কাজীর গরু, কেবল কেতাবেই আছে, গোয়ালে নাই। রংতুলির আচরে জুলাই আগস্টে হতাহতদের সম্মান জানানোর চেষ্টা, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বাংলাদেশে বিপিএলের নতুন চ্যালেঞ্জ। তবে সেই টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই ফারুক আহমেদের বোর্ড নানা আলোচনা সমালোচনায় বিদ্ধ। সেসব পাশ কাটিয়ে শেষ পর্যন্ত কতটুকু সফল হয় এবারের বিপিএল, তাই যেন দেখার অপেক্ষা। মাহবুব রিমন, সময় সংবাদ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। সবাই খেলার মধ্যে থাকায় কিছুটা দেরিতে অনুশীলন শুরু করেছে খুলনা টাইগার্স, জানিয়েছেন দলটির ব্যাটার আফিফ হোসেন। বিপিএলে ভালো করে শুধু জাতীয় দল স্থায়ী নয়, জায়গা পেতে চান অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও। টপ অর্ডারে ব্যাট করে দলকে ইতিবাচক ফলাফল উপহার দিতে চান বলেও জানান তিনি। অন্যদিকে বিপিএলের প্রথম দিনে ম্যাচ না থাকলেও অনুশীলন করেছে সিলেট স্ট্রাইকার্স। লক্ষ্য শুরুটা ভালো করার, জানিয়েছেন দলটির বিদেশি ক্রিকেটার জর্জ মানসি। অন্য দলগুলো যখন ম্যাচ পূর্ব অনুশীলনে ব্যস্ত, তখন প্রথমবার অনুশীলন করতে এসেছে খুলনা টাইগার্স। ড্রাফট থেকে খুব বেশি শক্তিশালী দল গড়তে পারেনি তারা, তবে পরে দেশি বিদেশি মিলিয়ে মাঝারি শক্তির দল গঠন করেছে রূপসাপাড়ের দলটি। সাবেক বর্তমান মিলিয়ে দলটায় আছে বেশ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটার। মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাইম শেখরা দলটার বড় শক্তি। আছে অনূর্ধ্ব 19 খেলা মাহফুজ রাব্বি। বিদেশিদের মাঝে ইব্রাহিম জাদরান, পাকিস্তানি মোহাম্মদ নওয়াজ। দলটার টপ অর্ডারের অন্যতম ব্যাটার আফিফ হোসেন সম্প্রতি জাতীয় দলের হয়ে খেলে এসেছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে। এবার বিপিএলে ভালো করে শুধু জাতীয় দল নয়, জায়গা পেতে চান অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও। টপ অর্ডারে ব্যাট করে দলকে উপহার দিতে চান ইতিবাচক ফলাফল। টিম তো অবশ্যই খুব ভালো হয়েছে, আমাদের বিশেষ করে আমাদের লোকাল প্লেয়াররা অনেক ভালো আছে এবং ফরেন প্লেয়াররা যারা আছে সবাই যদি ফ্রি থাকে ওই টাইমে, তো অবশ্যই কম্বিনেশন একটা খুব ভালো টিম হয়েছে। প্রত্যেকটা বিপিএলই সব প্লেয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আর পার্সোনালি আমার জন্য সবসময় প্রত্যেকটা বিপিএল আমার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। এখানে ভালো করতে পারলে অবশ্যই সামনে আরও অনেক জায়গায় সুযোগ আসে, শুধু ইন্টারন্যাশনালে না, ইভেন অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও সুযোগ আসে। তো আশা থাকবে নিজের বেস্টটা যাতে দিতে পারি টিমের জন্য। একই দিন অনুশীলন করেছে সিলেট স্ট্রাইকার্স। দলটারও ম্যাচ নেই বিপিএল এর উদ্বোধনী দিনে, তবে এদিন অনুশীলনে পুরো মনোযোগী ছিলেন ক্রিকেটাররা। দলটার অন্যতম আকর্ষণ ক্যারিবিয়ান রাকিম কর্নওয়েল যোগ দিয়েছেন। ব্যাটিং বোলিং অনুশীলন করেছেন প্রথম দিনেই। দলটাও প্রত্যাশী এ আসরে ভালো কিছু করার। আসরের দ্বিতীয় দিন সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অনুশীলনের মতো অধিনায়কের নামটাও সবার শেষে ঘোষণা করল খুলনা টাইগার্স। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে বিপিএলের একাদশ আসরে খেলবে এই ফ্র্যাঞ্চাইজি। একই দিনে দলের জার্সি উন্মোচন করে খুলনা টাইগার্স। ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট নিয়ে রাজধানীর একটি 5 তারকা হোটেলে উন্মোচিত হয় এই জার্সি। কাগজে কলমে খুব একটা শক্তিশালী দল গড়তে পারেনি খুলনা, তবে আফিফ, নাইম শেখদের মতো তরুণ ক্রিকেটারদের নিয়ে ভালো করার আশা অধিনায়ক মিরাজের। মাথায় আছে নিজের পারফরম্যান্সও। খুলনার মানুষরা আমাদেরকে সাপোর্ট করবে এবং আশা করি তারা কখনো তো শিরোপা জয়ের স্বাদ পায়নি, এবার আমরা হয়তো তাদেরকে সেই স্বাদটা দিতে চাই এবং সবাই আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভালো সময় খারাপ সময় দুইটাই পাশে থাকবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির 2 মাস আগেও তামিম ইকবালের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপাতত তাই বিপিএল নিয়েই ভাবছেন সাবেক টাইগার অধিনায়ক। সৌম্য লিটনকে নিজের থেকেও প্রতিভাবান মনে করেন তামিম। টানা কয়েক সিরিজ রান পেলেই এই ওপেনাররা আত্মবিশ্বাস খুঁজে পাবেন বলে বিশ্বাস তার। আমরা হয়তো অবহিত হয়ে যেতে পারবো যে ওয়েদার হি উইল বি অ্যাভেলেবল ফর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উনি অ্যাভেলেবল থাকবেন কিনা। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে না আমার সাথে কোনো আলোচনা হয়েছে, না আমি কারোর সাথে কোনো আলোচনা করেছি। কদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালের ভবিষ্যৎ কি হবে তা পরিষ্কার করতে তার সঙ্গে আলোচনায় বসা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপু। তবে এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বোর্ড। সাবেক এই ওপেনারের সঙ্গে আলোচনায় বসার কথা থাকলেও এখন পর্যন্ত এ নিয়ে কোনো সুরাহা হয়নি। এতে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কাটছে না। অবসরের ঘোষণা দিয়েও যেন জাতীয় দলের আলোচ্য এক বিষয়বস্তু ছিল তামিম ইকবাল। ব্যাট হাতে বাংলাদেশ জাতীয় দলকে লম্বা সময় সার্ভিস দিয়েছেন তিনি। হঠাৎ করেই অবসরের ঘোষণায় ভক্তদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তবে আবারও গুঞ্জন শোনা গিয়েছিল অবসর ভেঙে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে এই বাঁহাতিকে। খেলতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফি। বোর্ড থেকেও তামিমের সঙ্গে এ নিয়ে আলোচনায় বসার কথা। তবে এখন পর্যন্ত তার সঙ্গে বোর্ডের নাকি কোনো কথা হয়নি। এই মুহূর্তে বিপিএল এর জন্য রেডি হচ্ছি ভাই। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে না আমার সাথে কোনো আলোচনা হয়েছে, না আমি কারোর সাথে কোনো আলোচনা করেছি। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা এখনো ধারাবাহিক নয়। এতে কিছুটা চাপে থাকে দল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তানজিদ তামিম ও সৌম্য সরকারের ব্যাটে ধারাবাহিক রান না আসলেও তাদের নিয়ে আশাবাদী তামিম ইকবাল। লম্বা সময় ধরে রান করছে না এটা বলাটা ঠিক না। আমার কাছে মনে হয় জাস্ট লাস্ট সিরিজে দে হ্যাভ প্লেড সাম ভেরি গুড নকস এন্ড দেন ইফ আই এম নট রং সৌম্য প্লেড ওয়ান অফ একটা টি20তেও সে ভালো ব্যাটিং করেছে। তামিমের সঙ্গে দীর্ঘ সময় 22 গজ মাতিয়েছেন সৌম্য সরকার, লিটন দাসরা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সৌম্যর ব্যাটে রান আসলেও লিটন দাসের উইলো হতাশ করেছে সমর্থকদের। তবে তামিমের বিশ্বাস টানা পারফরমেন্স করতে পারলে আত্মবিশ্বাস ফিরে পাবে তারা। এটা ওরাও বুঝে। আই এম শিওর দ্য ট্যালেন্ট স্পেশালি দিস টু গাইজ ইজ ফেনোমেনাল। আই থিঙ্ক দে আর ওয়ে মোর দ্যান ট্যালেন্টেড দ্যান মি। বাট আই এম শিওর দেয়ার উইল বি আ টাইম যেখানে ওদের যেটা দরকার হলো 2-3টা সিরিজ একসাথে রান করা। when they start to do that তখন ওই কনফিডেন্সটা তাদের মধ্যে এসে যাবে। 2-3টা সিরিজ বছর 1-2 বছর টানা রান। জাতীয় দলের জার্সিতে তামিমকে না দেখা গেল ঘরোয়া লিগ কিংবা ফ্রাঞ্চাইজি লিগগুলো বেশ উপভোগ করছেন বলে জানান তামিম ইকবাল খান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের। সংবাদ সম্মেলনে অভ্যুত্থানের নেতারা বাতিল না করে প্রশ্নবিদ্ধ অংশ সংস্কারের পরামর্শ বিএনপির। সচিবালয়ে আগুনের প্রাথমিক তদন্ত প্রতিবেদন পেশ আজ। কিছু আলামত পাঠানো হতে পারে বিদেশেও। অস্থায়ী পাস নিয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তন হলেও স্বস্তি আসেনি নিত্যপণ্যে। বছর জুড়ে সিন্ডিকেটের গেঁড়াকলে আটকা বাজার। বাড়তি দামের উত্তাপে হাত পুড়ছে ভোক্তার। এবং অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। শতবর্ষে পাড়ি জমালেন পরপারে। বাইডেন, ট্রাম্প সহ মার্কিন রাজনীতিবিদদের শোক। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।